বর্তমান সময়ে ভারতীয়দের মধ্যে মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। এবং আমরা যদি কিছুটা পিছিয়ে গিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে 2020-র পর থেকে যতজন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তার মধ্যে 50%ই 40 বছরের নিচে। এবং এই তালিকায় কিন্তু রয়েছেন অ্যাথলেটিক খেলোয়াড়রাও, যারা অন্যান্য মানে সাধারণ মানুষের তুলনায় শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই ফিট। ঠিক এই জায়গাতেই কিন্তু চিন্তা আবার বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। এই জায়গাতে প্রশ্ন উঠছে, তাহলে সমস্যাটা ঠিক কোথায়, ঠিক এর পেছনে কাজ করছে ঠিক কি কি কারণ, সে ব্যাপারে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর সৌতিক পান্ডা। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। স্যার, একেবারে সরাসরি প্রশ্ন করব যে বিষয়টা নিয়ে, যে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা বারংবারই প্রশ্নটা তুলে দিচ্ছে যে খুব কম বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বা সম্ভাবনা বাড়ছে। কেন বাড়ছে, কি মনে হয়? দেখুন, এর পেছনে অনেকগুলো কারণই আছে। এক হচ্ছে যেটা আপনার কথার রেশ টেনেই বলতে হয় যে অ্যাথলিটদের ক্ষেত্রে যে ধরনের আমরা সাডেন ডেথস গুলো দেখছি, মেডিকেল পরিভাষায় যাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বা এসসিডি বলি, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের পরিবারে বাবার তরফে বা মায়ের তরফে কারোর একটা কার্ডিয়াক ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, কিছু একটা কার্ডিয়াক এলিমেন্টের হিস্ট্রি রয়েছে, যেটা হয়তো গোপনে তারাও ইনহেরিট করেছেন এবং সেটা কোনোভাবেই কোনো স্ক্রিনিং আগে হয়নি। এবং যখন হার্ট একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে, যখন এরকম একটা স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, তখন যেটা অকাল্ট, যেটা লুকিয়ে রয়েছে ভেতরে, সেটাই ওভার্ট বাইরে বেরিয়ে আসে এবং তখন একটা সাডেন কার্ডিয়াক ডেথ এবং কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। ইউজুয়ালি এগুলোর মধ্যে যেগুলো প্রধান তিনটি কারণ আমরা দেখতে পারি, তার মধ্যে প্রধানত একটি কন্ডিশন আছে যাকে আমরা বলি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এটাই প্রধান কারণ হিসেবে আমরা পাই বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়া আরো কিছু কারণ রয়েছে, যার মধ্যে হার্টের যে মেন আর্টারিগুলো, তার কিছু জন্মগত কারণে তার কিছু অ্যানোম্যালি, সেগুলো যদি হয় তাহলে সেটাও এই একই রকম সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। আর তৃতীয় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি। তখন হার্টের ভেতরে যে এন্টায়ার ইলেকট্রিক্যাল সিস্টেমটা কাজ করছে, যেটা হার্টের পাম্পিং অ্যাকশনটাকে সাহায্য করছে, সেই ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেমটার মধ্যে কোথাও কোনো গন্ডগোল আছে এবং তার থেকে যখন হার্ট একটা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ছে, যেমন এই ধরনের স্ট্রেনাস অ্যাক্টিভিটি, তখন একটা অ্যারিথমিয়া জেনারেশন হচ্ছে, যেটা এক ধরনের ফেটাল রিদম, যেটা হার্ট সাস্টেন করতে পারছে না এবং হার্ট কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যাচ্ছে এবং একটা সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে। অ্যাথলিটদের ক্ষেত্রে, যাদের আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে অত্যন্ত ফিট, কিন্তু তাদেরও একটা প্রি পার্টিসিপেশন, এই স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার আগে একটা প্রি পার্টিসিপেশন স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যাওয়াটা খুবই বাঞ্ছনীয়। বিশেষ করে তাদের, যাদের যা বললাম বাবার তরফে বা মায়ের তরফে যদি কোনো রকম কোনো কার্ডিয়াক হিস্ট্রি এবং একটা এইভাবেই একটা কোনো সাডেন কার্ডিয়াক ডেথ বা হার্ট অ্যাটাকস বা কার্ডিয়াক অ্যারেস্টের হিস্ট্রি থাকে, তাহলে নিশ্চয়ই করে তাদের একটা প্রি পার্টিসিপেশন স্ক্রিনিং এর দরকার পড়বে। একদমই তাই স্যার। এর পাশাপাশি সাম্প্রতিক কিছু ঘটনা আরো যে প্রশ্নটা তুলে দিচ্ছে যে এই কারণগুলোর সাথে কি কোথাও গিয়ে লাইফস্টাইল, একই সাথে মানসিক চাপ, এগুলোর একটা কোনো ভূমিকা কাজ করছে? ডেফিনেটলি। দেখুন, ওভারঅল যদি আপনি হার্ট অ্যাটাকের ইতিহাসটা দেখেন, তাহলে দেখবেন যে কমন রিস্ক ফ্যাক্টরসগুলো, সেগুলোর মধ্যে এই একটা লাইফস্টাইলের ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে, যার মধ্যে একটা ধরুন একটা এইগুলো তো সবই লাইফস্টাইল ডিজিজ, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এমনকি অ্যাডিকশন হিস্ট্রিগুলো, মানে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশনের বাইরেও আবার সেই যদি ফিরে যেতে হয় ইউথদের ক্ষেত্রে, তাহলে আজকের ইউথ কিন্তু এরকম দেখা যাচ্ছে যে কিছু রিক্রিয়েশনাল ড্রাগস বা কিছু এই জাতীয় কিছু পদার্থ যেগুলো নার্কোটিক সাবস্ট্যান্সেসের মধ্যে পড়ে, বা কিছু এনার্জি ড্রিঙ্কস যেগুলো অতিরিক্ত মাত্রায় ক্যাফেনের ব্যবহার হচ্ছে, এগুলোতে আসক্ত। এবং সেক্ষেত্রে তখন এগুলো ডেফিনেটলি একটা কমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে তো পড়ছেই। অ্যাপার্ট ফ্রম যেগুলো আমরা জানি যে হাই কোলেস্ট্রল লেভেলস এবং স্ট্রেস ফ্যাক্টর, প্রফেশনাল লাইফে একটা স্ট্রেস এবং এই যে একটা কন্টিনিউয়াস একটা ইঁদুর দৌড় চলেছে প্রত্যেকের জীবনে, সেটা একটা সত্যি বড় স্ট্রেস ফ্যাক্টর। আজকের দিনে দাঁড়িয়ে এই যে ইউথদের মধ্যে যে আমরা অ্যাটাকস গুলো দেখতে পাচ্ছি, তার একটা ডেফিনেটলি একটা বড় কারণ এগুলো।
একদমই তাই। আপনি শুরুতেই স্যার বলছিলেন আপনার কথার মধ্যেই যে জিম করার সময় যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে এবং ইয়াং জেনারেশনের মধ্যে তো নিজেকে সুন্দর দেখানো, ফিট রাখা এই একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু সেখানেই যখন অসাবধানতার একটা বড় জায়গা হচ্ছে যে মানে কি ধরনের সতর্কতা রাখা দরকার, কি কি ইনস্ট্রাকশন ফলো করা দরকার সেটা না জেনেই ঝাঁপিয়ে পড়া। তো এই জায়গাতে আপনার কথা কি বলবেন আপনি? দেখুন, আপনাকে প্রথম যেটা বললাম সেটা তো অনস্বীকার্য, সেটা হচ্ছে প্রি পার্টিসিপেশন স্ক্রিনিং। আপনার যিনি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে যোগাযোগ করে যে আপনি এরকম একখানা অ্যাক্টিভিটির মধ্যে যেতে চাইছেন, তাহলে এবং আপনার একটা পরিবারে একটা ইতিহাস আছে, বাবার তরফে বা মায়ের তরফে এরকম হার্ট অ্যাটাকস এন্ড অল, তাহলে উনি আপনাকে সাজেস্ট করে দেবেন যে কিছু বেসিক স্ক্রিনিং টেস্ট আপনার দরকার, যেগুলো করে নিয়ে তারপরে এই ধরনের স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাওয়া উচিত। এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে যখন আপনি জিম জয়েন করলেন তখন সেখানে পুরো ব্যাপারটা একটা প্রপার একটা স্ট্রাকচার্ড ওয়েতে করাটা খুবই জরুরি। যেমন ধরুন, আপনি যখন ওয়ার্কআউট করছেন তখন ওয়ার্কআউট করার আগে একটা পিরিয়ড যেটা আপনাকে দিতে হবে শরীরকে, যখন শরীর অ্যাক্লিমেটাইজ করবে তখন সেই সময়টাকে আমরা ওয়ার্ম আপ বলি। এমনকি ওয়ার্কআউট হয়ে যাওয়ার পরও একটা কুলিং অফ পিরিয়ড দেওয়া উচিত। আপনি জিম শেষ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন সেটাও ঠিক না, একটা কুলিং অফ পিরিয়ড করা উচিত, তেমনি একটা ওয়ার্মিং আপ পিরিয়ড করা উচিত। এবং এই ওয়ার্ম আপটা করার সময়তে কিছু সাইন্স যেগুলোকে আপনাকে অ্যাওয়ারনেস দরকার, যে দিজ আর অল দি রেড ফ্ল্যাগ সাইন্স, ওয়ার্নিং সাইন্স, যেগুলো আমরা বলি নো ইওর ওন বডি। তার মধ্যে পড়বে যেমন ধরুন একটু চেস্ট ডিসকমফর্ট হচ্ছে, একটু হালকা চেস্ট পেন হচ্ছে, একটু ঘাম বেশি হচ্ছে মনে হচ্ছে, একটা হালকা শ্বাসকষ্ট চলছে শরীরে, বা একটু ডিজিনেস, মাথাটা টলমল করছে, এগুলো যদি হয় ওয়ার্ম আপ করার সময়তেই, তাহলে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে ওটা তক্ষুনি বন্ধ করতে হবে এবং আর্লিয়েস্ট পসিবল আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি কিন্তু এটাকে ইগনোর করে যদি তারপরে নেক্সট লেভেলটাতে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্সটা আরো অনেক বেশি থাকে। এটা প্রথম। এটা দ্বিতীয়। এবং তৃতীয় হচ্ছে আপনি ওয়ার্ম আপ করলেন, ওয়ার্ম আপে আপনার কোনো অসুবিধা হলো না, এবার আপনি ওয়ার্কআউট করা শুরু করলেন। ওয়ার্কআউট শুরু করার মধ্যে আপনার একটা কি ইন্টেন্সিটিতে আপনি ওয়ার্কআউট করছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হার্টকে কতটা অ্যাক্টিভিটি করতে হচ্ছে, হার্টের ওপরে কতটা স্ট্রেস আসছে, সেটাও একটা বড় কারণ যে ভেতরে যদি কোনো গোপন ডিজিজ লুকিয়ে থাকে অকাল্ট, সেটা বাইরে বেরিয়ে আসবে, ওভার্ট হয়ে যাবে যদি অতিরিক্ত মাত্রায় একটা স্ট্রেসফুল সিচুয়েশনের উপরে আপনি হার্টকে ফেলেন খুব তাড়াতাড়ি। সুতরাং মাইল্ড টু মডারেট ইন্টেন্সিটি থেকে ধীরে ধীরে স্ট্রেনাস ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের দিকে যদি আপনি যান, ইট হ্যাজ টু বি ডান ইন আ ফেজড ম্যানার, ধীরে ধীরে। এবং স্ট্রেনাস হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট কিন্তু শুড বি ডান ফর আ ভেরি লিমিটেড পিরিয়ড অফ টাইম। আপনি বেশ লম্বা সময় ধরে একটা খুব হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করছেন, সেটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। আজকের দিনে দাঁড়িয়ে অনেক আধুনিক জিম আছে যেখানে সমস্ত ট্রেনার্সরা থাকেন, তারা এইসব টেকনিক্যাল ডিটেলসগুলো অনেকটাই ভালো বোঝেন এবং সেক্ষেত্রে তারা অনেকেই গাইড করে দেন। এবং আমার মনে হয় যারা এই গাইডেন্সটা পান তারা এই গাইডেন্সটা নিন এবং এইভাবেই একটা প্রপার ডিসিপ্লিন ওয়েতে যদি ওয়ার্কআউটটা করেন তাহলে এই অসুবিধাগুলো হবে না। এবং এই ওয়ার্নিং সাইন্সগুলোর কথা মাথায় রাখবেন যে এইগুলো যদি কখনো দেখেন তাহলে অতি অবশ্যই করে আপনাকে সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট বন্ধ করতে হবে এবং আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে এবং তারপরে ওই স্ক্রিনিং টেস্ট এবং রক্ত পরীক্ষা এগুলো সমস্ত কিছু করতে হবে। একদমই তাই। মানে এই যে আমরা সাধারণ চলতি ভাষাতে হঠাৎ করে ঘটে যাওয়ার কথাটা বলি, কিন্তু একদমই হঠাৎ না, তার আগে বেশ কিছু সাইন থাকে যেগুলো আমাদের কিন্তু মানে গুরুত্ব সহকারে দেখা দরকার, তাহলে ওই বিপদগুলো অনেকটাই এড়ানো সম্ভব হবে। স্যার, আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোভিডের পরে বেশ অনেকবারই কিন্তু এই প্রশ্নটা উঠেছে যে কোভিড বলি বা কোভিড ভ্যাকসিন বলি, সেটা আমাদের হৃদরোগের ক্ষেত্রে বা হৃদরোগজনিত যে কোনো সমস্যার ক্ষেত্রে অনেকবারই কিন্তু একটা মানে চান্সেস বাড়িয়ে দিয়েছে বা এই ভয়টা সাধারণ মানুষের মধ্যেও কাজ করে। তো এক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকে? দেখুন, এটাতে শুধু কোভিড বলবো না, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশনে মায়োকার্ডাইটিস বলে এক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবং আইটিস মানে বুঝতেই পারছেন এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, প্রদাহ, হার্টের মাসলসে ইনফ্লামেশন হচ্ছে যার জন্য হার্টের মাসলসগুলো সোয়েলিং আপ হচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে। এই অবস্থায় হার্টের পাম্পিং অ্যাকশন বলুন বা হার্টের ফিলিং আপ অ্যাকশন, হার্টটাকে ফিল করতে হবে, রক্ত এলো, হার্টের ফিল আপ হলো, তারপর হার্ট পাম্প করলো এবং সেই রক্ত ছড়িয়ে গেল শরীরে।
এই পুরো প্রসেসটা একটুখানি কিন্তু জিওপার্ডাইজড হয় যখন মায়োকার্ডাইটিস ডেভেলপ করে। ইউজুয়ালি কোনো সিভিয়ার ভাইরাল ইনফেকশনের পরে মায়োকার্ডাইটিস হওয়াটা কিন্তু আনকমন নয়। কোভিডের সময় আমরা কিন্তু দেখেছি যে এই SARS-CoV-2 ভাইরাস কিন্তু মায়োকার্ডাইটিস করতে পারে, বিশেষ করে এল্ডারলি এবং ইয়াং দুটো জেনারেশনেই হয়। কিন্তু এল্ডারলিদের ক্ষেত্রে যাদের অন্যান্য হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং তার সাথে ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে এই ভালনারেবিলিটিটা অনেক বেশি থাকে এবং মায়োকার্ডাইটিস হলে কিন্তু এই সমস্যাগুলো হবে এবং তার থেকে কিন্তু হার্টের শুধু পাম্পিং অ্যাকশনে অসুবিধা হবে তা নয়, তার থেকে কিন্তু এই ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটিগুলো, সার্কিটের যে অ্যাবনর্মালিটিগুলো সেগুলোও তৈরি হবে। সুতরাং ডেফিনেটলি মায়োকার্ডাইটিস একটা ইম্পর্টেন্ট কজ। ভাইরাল ইলনেস, সিভিয়ার ইলনেস এবং প্রলং ভাইরাল ইলনেসে কিন্তু মায়োকার্ডাইটিস হয় এবং মায়োকার্ডাইটিসের ফলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। ভ্যাকসিনের সাথে এটাকে রিলেট করার মতো এখনো পর্যন্ত এই নিয়ে কিছু কিছু রিপোর্টস পাবলিশ হয়েছে বটে, গ্লোবালি হয়েছে, কিন্তু এটাকে এখনো পর্যন্ত সেরকম স্ট্রং ডেটা এটাকে সাপোর্ট করার মতো সেরকম ভাবে নেই। সুতরাং কোভিড ভ্যাকসিনকে ডিরেক্টলি রিলেট করে দেওয়া টু কার্ডিয়াক ডিজিজ, এটা এখনো পর্যন্ত আমরা বলার মতো জায়গায় নেই। এটা একদমই তাই। কারণের থেকেও সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে সতর্ক করার বিষয়টা, এবং এই সতর্কতার জায়গাতে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম লাইফস্টাইল নিয়ে, এবং এই লাইফস্টাইলের একটা বড় জায়গা জুড়ে রয়েছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন নই, আবার অনেকে আছে অতিরিক্ত স্বাস্থ্য সচেতন। সেই দুটো জিনিসকে মাথা নিয়ে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, আবারও বলবো যে নো ইয়োর বডি ওয়েল। প্রত্যেকটা মানুষের গঠনগতভাবে হোক বা ফিজিওলজি হোক, সবই আলাদা। আপনার নিজের বেসাল মেটাবলিক রেট, BMR যেটাকে আমরা বলি, সেটা কতটা, সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা ব্যালেন্সড ডায়েটের মধ্যে থাকতে হবে এবং তার সাথে এক্সারসাইজ করা এবং এই স্ক্রিনিংগুলো করতে থাকা, রক্ত পরীক্ষা এবং ECG এবং ইকোকার্ডিওগ্রাফি এগুলো করতে থাকা এবং তার সাথে এক্সারসাইজ ইজ আ মাস্ট। এবং আবারও বলছি, এক্সারসাইজের এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে যে হার্ট ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি থাকলে তাহলে এক্সারসাইজে যাওয়ার আগে আমার কি কি করা উচিত সেই ব্যাপারটা করে নিয়ে তারপর এক্সারসাইজ করা এবং ওয়েটটাকে একটা সার্টেন লেভেলের মধ্যে, যেটাকে আমরা BMI বলি, যে আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী আপনার BMI এর রেঞ্জ কত হওয়া উচিত, সেই রেঞ্জের কথা মাথায় রেখে সেই রেঞ্জের মধ্যে BMI-টাকে ধরে রাখার একটা চেষ্টা করা। এবং স্মোকিং এবং অ্যালকোহল, particularly smoking, which is considered to be an independent risk factor for not only হার্ট ডিজিজ, এমনকি ব্রেন স্ট্রোকেরও এখন এটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর। সুতরাং স্মোকিং এক্ষুনি বর্জন করা এবং তার সাথে ইউথদের ক্ষেত্রে এই কিছু এনার্জি ড্রিঙ্কস এবং তার সাথে কিছু রিক্রিয়েশনাল বস্তু, এগুলোকে অ্যাভয়েড করে চলাটাই বাঞ্ছনীয়। একদমই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, এতটা সময় দেওয়ার জন্য। এবং শুরুতে আমি যেমনটা বলছিলাম যে সাম্প্রতিক কালের বেশ কিছু ঘটনা চিন্তা বাড়াচ্ছে এবং এই চিন্তার সাথে সাথে কিন্তু সতর্কতা বাড়ানোর খুব দরকার রয়েছে, তাহলেই সুস্থ থাকতে পারবো। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।